ইশকে দে ফানিয়ার লেখিকা মাহাজাবিন নাদিয়া পর্ব ১। সদ্য বিয়ে করা নববধূকে ফেলে রেখে বরকে উদ্ভ্রান্তের মতো চলে যেতে দেখে উপস্থিত সবার চোখ ছানা বড়া। মুহূর্তে আশেপাশের গ্রামের মানুষজনের মধ্যে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়ে গেল। এদিকে বসার ঘরের সোফায় স্তব্ধ হয়ে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা ছেলে রাহেন আকস্মিক ও কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে চরম লজ্জায় পড়ে গেলেন। উপস্থিত লোকজনের বাঁকা চাহনি ও গুঞ্জন তার ভেতরের ক্ষোভকে আরো উস্কে দিল। তিনি প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন এবং রাগ সামলাতে না পেরে চলে যেতে উদ্যত শারিমের উদ্দেশ্যে গমগমে গলায় বলে উঠলেন, শারিম, কোথায় যাচ্ছ তুমি? আমি এই বিয়ে বাড়িতে কোনো তামাশা দেখতে আসিনি। বাবার বজ্রকঠিন আওয়াজে শারিমের যাওয়ার গতি কিছুটা স্লোথ হলো। সে থমকে দাঁড়ালো, এরপর অত্যন্ত ধীর পায়ে পিছু ফিরে বাবার ক্রুদ্ধ মুখের দিকে তাকালো। আরিশান মৃধার চোখ মুখ লাল হয়ে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে তিনি এখন ভীষণ রেগে আছেন। তবে শারিমের তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। তার চোখে মুখে কোনো অনুশোচনার লেশমাত্র নেই। সে একরাশ অবহেলা আর গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে থেকেই নির্বিকার চিত্তে উত্তর দিল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এখন আমার কাজ শেষ। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তোমার বইয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আরিশান মৃধা এবার দাঁড়িয়ে উঠে ধমকের সুরে বললেন। বাবার মুখে দায়িত্ব শব্দটা শুনে শারিমের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে একবারের জন্য ঘুরে নিজে সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না, উল্টো মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাবার উদ্দেশ্যে বিদ্রূপের হাসি হেসে বলে উঠল, বিয়ে যখন তুমি দিয়েছো, এখন এই মেয়ের দায়িত্বও তোমার, আমার না। কথাটা ছুড়ে দিয়ে শারিম সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। তীব্র অহংকার আর জেদ নিয়ে গটগট পায়ে হেঁটে আজাদ রহমানের ছোট একতলা বাড়িটা থেকে বের হয়ে গেল। পিছন থেকে আরিশান মৃধা তাকে বারবার ডাকলেও সেসবে বিন্দুমাত্র পাত্তা দিল না শারিম। সোজা বাইরে বেরিয়ে নিজের দামি গাড়িটাতে গিয়ে বসলো এবং সশব্দে গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল। ইতিমধ্যে পুরো গ্রামে বাতাসের বেগে খবর রাষ্ট্র হয়ে গেছে যে গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা অরির বর তাকে একা ফেলে রেখে চলে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের প্রায় সব সমবয়সী মেয়েদের মনে যেন এক অদ্ভুত আনন্দের হিল্লোল বয়ে গেল। মনের কোণে লুকিয়ে থাকা হিংসার আগুনে প্রলেপ পড়ল, কারণ তারা অরিকে মনে মনে প্রচণ্ড হিংসা করত। গ্রামে যখনই কোনো ভালো পাত্রপক্ষ মেয়ে দেখতে আসতো, তখনই কোনো না কোনোভাবে আশেপাশের লোকজনের মুখে অরির রূপের জয়গান শুনে তারা দিক পরিবর্তন করত। পাত্রপক্ষ কনের বাড়ি না গিয়ে সোজা চলে যেত আজাদ রহমানের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। অথচ অরির বয়স সবেমাত্র ১৩ বছর। এই কাঁচা অবুঝ বয়সে আজাদ সাহেব অরির বিয়ের কথা স্বপ্নেও কল্পনা করতে পারতেন না। কিন্তু নিজের স্ত্রী হেনা বেগমের বাঘিনী রূপ আর চড়া গলার ভয়ে তিনি পাত্রপক্ষকে সরাসরি না করতে পারতেন না, আবার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হ্যাঁও বলতে পারতেন না। এক দোলাচলের মধ্যে দিন কাটত তার। প্রকৃতপক্ষে অরি হলো আজাদ রহমানের মৃত ছোট ভাই দেলোয়ার রহমানের একমাত্র মেয়ে। ওর পুরো নাম অরিয়া ইবনাত অদ্রিজা। অরির জন্মের ঠিক কিছুদিন পরে ওর মা নিয়তির নিষ্ঠুর খেলায় মারা যান। সৌন্দর্যের দিক থেকে অরির মা ছিলেন অনন্য। গ্রামের প্রবীণরা এখন ওনার রূপের কথা উঠলে বলাবলি করে, বউ পাইয়া দেলোয়ার জিতছিল রে, একখান আসমানের পরি লইয়া আইছিল ঘরে। আর মায়ের সেই স্বর্গীয় রূপেরই যেন পূর্ণ প্রতিচ্ছবি পেয়েছে অরি। সৌন্দর্যের দিক থেকে অরি যেন ওর মায়ের চেয়েও এক কাঠি উপরে। গ্রামের প্রায় সকল ছেলেই মনে মনে অরিকে নিজের করে পেতে চাইতো। তবে অরির মতো গম্ভীর, অন্তর্মুখী আর শান্ত স্বভাবের মেয়ের সঙ্গে কেউ সহজে কথা বলার সাহস পেত না। মেয়েটা প্রয়োজনের বেশি কখনো মুখ দিয়ে টু শব্দ বের করে না। সমস্ত বেদনা, সমস্ত অবহেলা সে নিজের বুকের গভীরে পাথর চাপা দিয়ে রাখে। অরির মায়ের মৃত্যুর পর ওর বাবা দেলোয়ার রহমান মেয়েকে একা ফেলে রাখতে পারেননি, তাই ওকে নিজের কাছে রাখার জন্য চট্টগ্রামে নিজের কোয়ার্টারে নিয়ে আসেন। দেলোয়ার রহমান ছিলেন সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক মেজর। নিজের দেশের প্রতি তিনি সবসময় অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করতেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তবে ভাগ্য হয়তো সেই পবিত্র ভালোবাসাকে বেশি দিন সইতে দেয়নি। মেয়ের বয়স যখন ৬ বছর, তখন হঠাৎ করে এক জরুরি ও বিপজ্জনক মিশনের ডাক আসে। পরিস্থিতি বিবেচনা করে দেলোয়ার রহমান বাধ্য হয়ে অরিকে নিয়ে গ্রামের বাড়িতে ওনার মা এবং ভাইয়ের কাছে রেখে আসেন। তবে আজাদ সাহেবের স্ত্রী হেনা বেগম ছিলেন অত্যন্ত অহংকারী, দাম্ভিক এবং কুটিল এক মহিলা। তিনি অরিকে ছোটবেলা থেকে মোটেও পছন্দ করতেন না, যা আজাদ রহমান ভালো করেই জানতেন। কিন্তু ছোট ভাই দেশের জন্য লড়ছে,
সে কষ্ট পাবে ভেবে তিনি স্ত্রীকে কিছুই বলতেন না, বরং তিনি নিজে আড়ালে আবডালে অরিকে নিজের মেয়ের মতো আগলে রাখতেন। অরিকে গ্রামে রেখে যাওয়ার বছর দুয়েক পার হয়ে গেলেও যখন দেলোয়ার রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের সবার কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হলো। এরই মধ্যে ছোট ছেলের ফিরে না আসার শোকে অরির দাদি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান, আর হেনা বেগম এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সমস্ত দায় চাপিয়ে দিলেন অবুঝ ছোট অরির ওপর। তাকে অলক্ষী ও কুলক্ষী বলে অপবাদ দিতেও তার বাধল না। এরই মাঝে হঠাৎ একদিন ওনাদের বাড়ির সামনে এসে থামল সেনাবাহিনীর একটা গাড়ি। সেখান থেকে নেমে কয়েকজন গম্ভীর মুখের অফিসার ওনাদের বাড়িতে এসে অরির জীবনের সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম খবরটা দিয়ে গেলেন। ওর বাবা আর নেই। দেলোয়ার রহমান মিশনের সময় শত্রুপক্ষের একটা গুলিবুকে নিয়ে ঘটনাস্থলে শহীদ হয়েছেন। অশ্রুসজল চোখে তারা জানান, মেজর দেলোয়ার নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে দেশের পতাকাকে রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। সেই দিন থেকে ছোট চঞ্চল অরিটার ভেতরে শৈশবটা যেন এক নিমিষে মরে গেল। সে বুঝতে পারল এই নিষ্ঠুর পৃথিবীতে তাকে ভালোবাসার মতো আর কোনো মানুষ বেঁচে নেই। অরি ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির। কেউ সামান্য ধমক দিলে বা কিছু বললে খুব সহজে ভয় পেয়ে যেত এবং বিশ্বাস করে নিত। আর এই সহজ সরল নরম স্বভাবের জন্য তাকে হেনা বেগমের কাছ থেকে অমানসিক মার খেতে হতো। হেনা বেগম যে তাকে একদমই দেখতে পারতেন না, তা অরিও খুব ভালো করে জানতো। অরিকে তিনি সংসারের একটা মস্ত বড় বোঝার উটকো ঝামেলা ছাড়া আর কিছুই ভাবতেন না। সারাদিন এই কচি মেয়েটাকে দিয়ে ঘরের সব কঠিন কাজ করিয়ে নেওয়ার পরেও ঠিকমতো দুমুঠো অন্ন মুখে তুলতে দিতেন না, একটা ভালো পোশাক পরতে দিতেন না। তবে বড় চাচা আজাদ রহমান স্ত্রীর অগোচরে লুকিয়ে লুকিয়ে অরিকে পড়াশোনার জন্য খাতা কলম আর সামান্য কিছু হাত খরচা দিয়ে সাহায্য করতেন। এই অবহেলিত জীবনে এতটুকুই যেন অরির জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো বড় কিছু ছিল। কিন্তু চাচির হাতে এত অত্যাচার, এত লাঞ্ছনা সহ্য করেও অরি মুখ বুজে চুপচাপ সবকিছু সয়ে নিত, চোখের জল লুকিয়ে রাখত। কারণ অরিকে ছোটবেলায় ওর বাবা কপালে চুমু খেয়ে বলেছিলেন, অরিমা, তোমাকে বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হতে হবে, হাজারো মানুষের প্রাণ বাঁচাতে হবে। বাবার সেই শেষ কথাগুলোই ছিল অরির বেঁচে থাকার অক্সিজেন। অরি পড়াশোনার দিক থেকে সবসময় ক্লাসের টপার ছিল। অরির ক্লাসমেটরা এই নিয়ে তাকে ভীষণ হিংসা করত। ক্লাসে শিক্ষক না থাকলে তারা অরির বাবা মা না থাকা নিয়ে খোঁটা দিত, যা নয় তাই বলে কটু কথা শোনাতো। কিন্তু অরি ওদের সেসব বিষাক্ত কথায় কান না দিয়ে চুপচাপ মাথা নিচু করে বইয়ের পাতায় মন দিত। প্রয়োজন ছাড়া ক্লাসে সে কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করতো না। অরি ওর বাবার দেওয়া সেই ইচ্ছাটাকে নিজের মনের মণিকোঠায় শক্ত করে গেঁথে নিয়েছে। যেভাবেই হোক, যত কষ্টই করতে হোক না কেন, পড়াশুনো করে তাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে। আর এই একটা জ্বলন্ত স্বপ্নের কারণেই অরি হেনা বেগমের সমস্ত অত্যাচার ও নির্যাতন সবসময় মুখ বুজে সহ্য করে চলেছে। বাবার সেই পবিত্র স্বপ্নকে বুকে লালন করে দিন পার করা ১৩ বছর বয়সী অরির জীবনে আজকের সকালটা এসেছিল ৮-১০টা সাধারণ দিনের মতোই। প্রতিদিনের মতো ভোরে উঠেই যখন সে রান্নাঘরের কাজে হাত দিতে যাবে, ঠিক তখনই হেনা বেগম আর আজাদ রহমান এসে দাঁড়ালেন ওর ভাঙা ঘরের দরজায়। চাচির মুখে আজ কোনো চিলতে রাগ নেই, বরং সেখানে খেলা করছে এক কুটিল তৃপ্তির হাসি। আজাদ সাহেবের মুখটা চুন হয়ে আছে, অপরাধীর মতো তিনি মাটির দিকে তাকিয়ে আছেন। হেনা বেগম গলার আওয়াজটা যতটা সম্ভব নরম করার ভান করে অরিকে উদ্দেশ্য করে বললেন, অরি, হাত মুখ ধুয়ে নে জলদি, আজ তোর বিয়ে, পাত্রপক্ষ এখনই চলে আসবে, ঘরদোর গোছাতে হবে। চাচির মুখে বিয়ে শব্দটা শুনে অবুঝে অরি থমকে দাঁড়ালো। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সে বড় বড় চোখ করে চাইলো ওর চাচা চাচির দিকে। বিয়ে কি, কেন মানুষ বিয়ে করে, এসব জটিল সামাজিক সমীকরণ বোঝার মতো বয়স বা মানসিকতা কোনোটাই অরির ছিল না। তার ২৪ ঘন্টার পৃথিবীটা ছিল কেবল কাক ডাকা ভরে উঠে চাচির দেওয়া একগাদা ঘরের কাজ শেষ করা, আর তার ফাঁকে লুকিয়ে লুকিয়ে বইয়ের পাতায় মুখ বুজে থাকা। এইটুকুই ছিল তার জীবন। এক লোহমার জন্য অরির কচি মনে ভয় ডানা মেলল। সে আমতা আমতা করে বলল, চাচি, বিয়ে মানে কি? আহা, অত শতক বুঝে তোর কাজ নেই। হেনা বেগম এবার কিছুটা চড়া গলায় ধমকে উঠলেন, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তোর মঙ্গলের জন্যই বলছি, আমি যা আদেশ করব তোকে তা মানতে হবে। কোনো কথা না বাড়িয়ে যা বলছি কর। চাচি সেই চেনা ধমক আর আদেশের সুর অরিকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। অরি জানে চাচির আদেশ অমান্য করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। তাছাড়া হেনা বেগম যখন বলেছেন তখন তো সেটা করতেই হবে। এই সহজ সরল বিশ্বাস থেকে অরি মাথা নিয়ে
সম্মতি জানালো। সারাক্ষণ কাজ আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা অরির কাছে বিয়ে বিষয়টি ছিল একেবারে নতুন, সম্পূর্ণ অচেনা এক অভিজ্ঞতা। সে ভাবল হয়তো বিয়ের পরও সেই এই বাড়িতেই থাকবে, একইভাবে কাজ করবে আর রাতে মন দিয়ে পড়াশুনো করবে। অরি জানতো না এই না বোঝা সম্মতির আড়ালে তার জীবনের ডেস্টিনি বা ভাগ্য কতটা নির্মম এক মোড় নিতে চলেছে। সে বুঝতেই পারল না যে কিছুক্ষণের মধ্যে তাকে বউ সাজিয়ে বসার ঘরে বসানো হবে, আর কোনো একজনের নামে বাধা পড়ে যাবে। আসলে অরিরা খুব অভাগা হয়। তারা জীবনে যা চায় জীবনে তাদের তা না দিয়ে সবচেয়ে কঠিন জটিল পরিস্থিতির মধ্যে দাঁড় করাতে ভালোবাসে। অরির ক্ষেত্রেও এখন তাই হচ্ছে। শারীন চলে যাওয়ার পর বসার রুমটা পুরোপুরিভাবে নীরবতা বিরাজমান করছে। বিয়েবাড়ির কোলাহল, গুঞ্জন আর হাজারো মানুষের বাঁকা চাহনির মাঝে বসার ঘরের সোফায় যেন একটা জীবন্ত পাথর হয়ে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। যে ছেলে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে, যার ভেতরের ঔদ্ধত্য আর জেদকে একটা শান্ত স্নিগ্ধ মেয়ের ছোঁয়ায় ধুয়ে মুছে সাফ করার স্বপ্ন নিয়ে তিনি এই প্রত্যন্ত গ্রামে এসেছিলেন, সেই ছেলেই আজ তার মুখে চুনকালি দিয়ে চলে গেল। আরিশান মৃধার মনে হচ্ছিল তার নিজের বুকের ভেতর একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বলছে। তিনি দেশের কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, অথচ নিজের জন্ম দেওয়া সন্তানকে একটা ন্যূনতম শালীনতা শেখাতে পারলেন না। এই তীব্র অপরাধবোধ আর লজ্জায় তার মাথা নিচু হয়ে আসছিল। এদিকে পুরো বসার ঘরে তখন সম্পূর্ণ নীরবতা বিরাজমান। উপস্থিত গ্রামের মাতব্বর আর আত্মীয় স্বজনরা আর চোখে আরিশান মৃধার দিকে তাকাচ্ছেন। কেউ কেউ ফিসফিস করে বলছেন, টাকা পয়সা ক্ষমতা থাকলে কি হইব, পোলা তো বাপের মুখের উপর জুতা মারিয়া গেল গা। এইসব বিষাক্ত ফিসফিসানি আরিশান মৃধাকে ভেতরে ভেতরে দগ্ধ করছে। অপরদিকে এতক্ষণ যাবৎ সকলের কথাবার্তা আর আচার আচরণের ধরন দেখে অরি কিছুটা হলেও বুঝতে পারছে ওর চাচা চাচি আসলে ওই লোকটার সঙ্গে ওকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে চাচ্ছিল। তবে লোকটা তো অরিকে বিয়ে করে একা ফেলে চলে গেছে, ওকে সাথে করে নিয়ে যায়নি। তার মানে চাচা চাচির মতো ওই লোকটাও অরির মতো অভাগা মেয়েকে তার সঙ্গে নিতে যেতে চায়নি। ভাবতে অরির কিশোরী মনটা ভার হয়ে গেল। কেন কেন সবাই ওকে এত অপছন্দ করে, তাকে বোঝা ভাবে। অরি তো কারো কাছ থেকে কখনো দামি কিছু চেয়ে বসে না, জ্বালায় না, কারো ক্ষতি করে না, শুধু কাজ করার বিনিময়ে একটু খাবার আর পড়াশোনা করতে চেয়েছিল। অরির ছোট মনটা ভেবে নেয় সব কিছুর পেছনে একটাই কারণ, অরির বাবা মানেই অরি অনাথ, তাই ওকে কেউ ভালোবাসে না, কাছে রাখতে চায় না, সবাই ওকে ফেলে দিতে চায়। যেমনটা আজকে ওর বিয়ে করা স্বামীটা করলো, ওকে না নিয়ে একা রেখে চলে গেল সে। লোকটাও অরির মতো অনাথ মেয়েকে চায় না। এসব ভাবতেই অরির ফর্সা গাল বেয়ে মুক্তদানার মতো কয়েক দানা জল গড়িয়ে পড়ল। এত সব কিছুর মাঝে হেনা বেগমের ভেতরের বাঘিনী রূপটা হঠাৎ জেগে উঠেছে। শারীন চলে যাওয়ার পর থেকে ওনার বুকের ভেতর এক চরম আতঙ্ক আর ক্রোধের জন্ম হয়েছে। তিনি ভেবেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে অরিকে বিদায় করতে পারলে ওনাদের ওপর থেকে একটা মস্ত বড় বোঝা নেমে যাবে। উপরন্তু মন্ত্রীর সুদৃষ্টি থাকলে ওনাদের পরিবারও রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবে। কিন্তু এখন বর্ত মেয়েকে ফেলে রেখে চলে গেছে, তার মানে এই আপদ, এই অলক্ষ্মী মেয়েটা আবার ওনাদের ঘাড়ে এসে পড়ল। সারা জীবন এই উটকো ঝামেলা ওনাকে টেনে নিয়ে বেড়াতে হবে। এই চিন্তাটা হেনা বেগমের মাথায় আসতেই তার চোখ মুখ হিংস্র হয়ে উঠল। হেনা বেগম ভিড়ের আড়াল থেকে অরির দিকে তাকালেন। অরি তখনও বসার ঘরে এক কোণে বউ সাজে জড়সড় হয়ে বসে আছে। পরনে লাল বেনারসি, তার মাথায় জড়ানো ওড়না, সব মিলিয়ে তাকে কোনো এক অপ্সরার মতো লাগছে। অরির বড় বড় নিষ্পাপ চোখ দুটোতে তখনও একরাশ বিভ্রান্তি আর ভয়। হেনা বেগম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি অত্যন্ত চতুরতার সাথে ভিড় এড়িয়ে অরির কাছে গেলেন। অরির একটা হাত শক্ত করে খপ করে ধরে অত্যন্ত নিচু কিন্তু হিংস্র গলায় বললেন, এদিকে আয় হারামজাদি, তোরে আজ আমি বিয়ার সোয়াদ বুঝাইতেছি। অরি কিছু বুঝে ওঠার আগে হেনা বেগম তাকে টেনে হিঁচড়ে পেছনের দিকের একটা অন্ধকার পরিত্যক্ত স্টোররুমের দিকে নিয়ে যেতে লাগলেন। অরি ভয়ে কেঁপে উঠে বলল, চাচি কোথায় নিয়ে যাচ্ছ? আমার কষ্ট হচ্ছে চাচি, হাতটা ছাড়ো। কিন্তু হেনা বেগমের কানে তখন কোনো কথা ঢোকার মতো অবস্থা ছিল না। তিনি অরিকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ফেলে দিলেন এবং সাথে সাথে ভেতরের খিলটা সশব্দে আটকে দিলেন। বাইরের জানালাগুলো আগে থেকে বন্ধ ছিল, ফলে পুরো ঘরটাতে এক অন্ধকার স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হলো। হেনা বেগম দাঁতে দাঁত চেপে অরির দিকে এগিয়ে গেলেন। অরি মাটিতে পড়ে গিয়ে ওনার দিকে ভয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল।
হেনা বেগম ঘরের কোণে থাকা একটা পুরনো কাঠের খাটের নিচে হাত বাড়িয়ে একটা ভারী চওড়া কাঠের ক্রিকেট ব্যাট টেনে বের করলেন। ওটা ছিল আজাদ সাহেবের পুরোনো দিনের একটা ভারী ব্যাট। ওটা হাতে নিতেই হেনা বেগমের চোখ দুটো যেন আগুন ঝরতে লাগলো। তুই একটা ডাইনি, তুই একটা অলক্ষী! হেনা বেগম হিসিয়ে উঠলেন। তোর জন্মের পর তোর মা মরলো, তোর লাইগা তোর বাপ মরলো, তোর দাদি মরলো, আর আজ বিয়ার পিড়িতে বইসে আমার কপালটাও পোড়াইলি। ওই বড়লোকের পোড়া তোরে থুতু দিয়ে চইলা গেছে, এখন তোর ভার কে নিব রে? হারামজাদি, আমি নিমো? তোর ওই এক হাত কাটা পঙ্গু চাচা নিব? কথাটা শেষ করতেই হেনা বেগম সজোরে কাঠের ব্যাটটা দিয়ে অরির পিঠে আঘাত করলেন। আহ চাচি! অরি একটা তীব্র চিৎকার দিয়ে উঠল। কাঁচা বয়সে নরম পিঠে ওই ভারী কাঠের আঘাত লাগতেই অরির মনে হলো তার হাড়গোড় বুঝি গুঁড়ো হয়ে গেল। সে ব্যথায় কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার করবি না, একদম মুখ ফুটবি না! হেনা বেগম অরির ওড়নাটা টেনে নিয়ে ওর মুখের ভেতর গুজে দেওয়ার চেষ্টা করলেন যাতে বাইরের লোকজন আওয়াজ শুনতে না পায়। এরপর তিনি একের পর এক নির্মম আঘাত করতে লাগলেন অরির সারা শরীরে। তোর এই রূপের দেমাক আমি আর শেষ করুম। এই রূপ দেখাইয়া তুই বড়লোকের পোলারে ফান্দে ফেলাইতে পারলি না কেন? এখন সে তোরে সাইরা গেছে, এখন কোনহানে যাইবি তুই? ভারী কাঠের ব্যাটের প্রতিটি আঘাতে অরির লাল বেনারসি শাড়িটা ছিঁড়ে যাচ্ছিল আর ভেতর থেকে তাজা লাল রক্ত বের হয়ে আসছিল। অরি বাঁচার জন্য ছটফট করছিল। সে হাত জোর করে মুখ বন্ধ থাকা অবস্থায় গোঙানির সুরে বলতে চাইল, চাচি আমাকে মেরো না। কিন্তু হেনা বেগমের ভেতরের পিশাচটা তখন পুরোপুরি জাগ্রত। তিনি অরির কোনো আকুতি শুনলেন না। বাইরের বিয়েবাড়ির মানুষের হট্টগোল আর কানাকানির আওয়াজে এই বন্ধ ঘরের ভেতরের নির্মম নির্যাতন পুরোপুরি ঢাকা পড়ে গেল। কেউ টেরও পেল না একটা 13 বছরের অনাথ মেয়েকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নির্যাতন হচ্ছে। এদিকে বসার ঘরে থাকা আরিশান মিধার হঠাৎ করে অরির কথা মনে পড়ল। এতক্ষণ তিনি নিজের ক্ষোভ আর অপমান নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার বিবেকের দংশন শুরু হলো। আরিশান মিধা সোফা থেকে উঠে দাঁড়ালেন। তিনি আশেপাশে লোকজনের ভিড়ে তাকালেন, কিন্তু সেখানে অরি নেই। বসার ঘরে কোথাও অরিকে দেখা যাচ্ছে না। তিনি চারপাশটা ভালো করে লক্ষ্য করলেন। অরি চাচা আজাদ রহমান এক কোণে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, কিন্তু হেনা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। হেনা বেগমের এই কুটিল চেহারার আগের ব্যবহার মনে পড়তেই আরিশান মৃধার বুকের ভেতর একটা অজানা আতঙ্ক মোচড় দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন কিছু একটা মারাত্মক ভুল ঘটছে। তিনি কাল বিলম্ব না করে ওনার ব্যক্তিগত বডিগার্ড এবং সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইরফাতকে ডাকলেন। ইরফাত, মেয়েটা কোথায় আর ওর চাচিই বা কোথায়? জলদি খুঁজে বের করো। আরিশান মৃধা নিজেই ভেতরের ঘরের দিকে হাঁটতে লাগলেন। তার পেছনে 4-5 জন সশস্ত্র বডিগার্ড। আজাদ রহমানের একতলা বাড়িটার করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনের বন্ধ স্টোর রুমটার সামনে এসে আরিশান মৃধা থমকে দাঁড়ালেন। চারপাশের হট্টগোলের মাঝেও ওনার কান যেন একটা চাপা গোঙানি আর কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ একজন ব্যথায় ছটফট করছে আর অবরুদ্ধ গলায় বাঁচার আকুতি জানাচ্ছে। ইরফাত, এই ঘরটার দরজা খোলো জলদি! আরিশান মিধার গলা কাঁপছিল রাগে আর আশঙ্কায়। ইরফাত এগিয়ে এসে দরজায় ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে শক্ত করে খিল আটকানো আরিশান মিধার সময় নষ্ট করতে চাইলেন না। তিনি চিৎকার করে বললেন, দরজা ভেঙে ফেলো! দুজন বিশালদেহী বডিগার্ড একসাথে সজোরে লাথি মারতেই পুরোনো কাঠের দরজাটা মরমর করে ভেঙে চৌচির হয়ে গেল। দরজা খুলতেই যে দৃশ্য আরিশান মৃধার চোখে পড়ল তা দেখে ওনার শরীরের রক্ত হিম হয়ে গেল। অন্ধকার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছোট্ট অরি। তার মুখের ভেতর ওড়না গজা, চোখ দুটো উল্টে যাওয়ার মতো অবস্থা। আর হেনা বেগম তখনও হাতে সেই রক্তমাখা কাঠের ব্যাট নিয়ে অরিকে আঘাত করার জন্য উঁচিয়ে ধরেছেন। আরিশান মৃধার মুখ থেকে একটা সিংহের মতো গর্জন বের হলো। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক অপরাধী দেখেছেন, কিন্তু একটা 13 বছরের অনাথ বাচ্চার উপর এমন পৈশাচিক নির্যাতন তিনি কখনো কল্পনাও করেননি। আরিশান মৃধা এক মুহূর্তও না ভেবে হেনা বেগমের দিকে এগিয়ে গেলেন। ওনার বডিগার্ডরা হেনা বেগমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং ওনার হাত থেকে ব্যাটটা কেড়ে নিল। আরিশান মৃধা সোজা মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি অত্যন্ত সাবধানে কাঁপতে কাঁপতে অরির মুখের ভেতর থেকে ওড়নাটা বের করলেন। মুখের কাপড়টা সরতেই অরি একটা দীর্ঘশ্বাস ফেলে কেঁদে উঠল। বাবা, ও বাবা, আমাকে বাঁচাও, আমি ডাক্তার হব বাবা! তীব্র ব্যথায় অবশ মেয়েটি তার মৃত বাবাকে ডাকতে লাগলো। আরিশান মৃধার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি অরিকে নিজের 2 বাহুর মধ্যে তুলে নিলেন।
লাল বেনারসি পরা সেই রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটাকে তিনি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। একজন শক্ত মনের রাজনীতিবিদ আজ একটা বাচ্চার কষ্টের সামনে পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি অরির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বাচ্চাদের মতো আদর করতে করতে বলতে লাগলেন, মা, অদ্রিজা মা, কোনো ভয় নেই, তোমার বাবা আসেনি, কিন্তু তোমার এই বাবা এসেছে। আমি আছি মা, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। যখন তিনি অরির পিঠে হাত দিলেন, ওনার হাতটা তরল রক্তে ভিজে গেল। শাড়িটা সরিয়ে অরির পিঠের দিকে তাকাতেই আরিশান মৃধা আঁতকে উঠলেন। 13 বছরের কাঁচা চামড়া ফেটে চৌচির হয়ে গেছে, কালশিটে পড়ে কালো হয়ে গেছে কিছু জায়গা, আর সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। এই নির্মম দৃশ্য দেখে আরিশান মৃধার ভেতরের সমস্ত মানবিকতা যেন এক মুহূর্তে এক ভয়াবহ রুদ্ররূপে পরিণত হলো। মাথার সমস্ত রগ ফুলে উঠল, চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। তিনি আত্মনিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেললেন। মেঝে থেকে সেই ভারী কাঠের ব্যাটটা নিজের হাতে তুলে নিলেন। হেনা বেগম তখনও এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন, আমার ঘরের মেয়ে আমি শাসন করছি, আপনার কি শাসন করছিস? আরিশান মৃধার গলার আওয়াজ পুরো বাড়ি কাঁপিয়ে দিল। আর কোনো আইনের তোয়াক্কা করলেন না। তীব্র ক্রোধে অন্ধ হয়ে তিনি কাঠের ব্যাটটা দিয়ে সজোরে হেনা বেগমের পায়ে আঘাত করলেন। আহ! হেনা বেগম এক বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু আরিশান মৃধার রাগ তখনও শান্ত হয়নি। হেনা বেগমের পিঠে হাতে একের পর এক আঘাত করতে লাগলেন। একটা অনাথ বাচ্চার উপর হাত তুলতে তোর হাত কাঁপলো না? তুই মানুষ নাকি পিশাচ? এই মেয়ে আমার ছেলের বউ, এই মেয়ে আমার মেয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার মেয়ে। ও, ওর গায়ে হাত দেওয়ার সাহস তোর কিভাবে হয়? হেনা বেগম মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করতে লাগলেন, কিন্তু উপস্থিত বডিগার্ড বা বাইরের কেউ মন্ত্রীর এই রূপ দেখে এগিয়ে আসার সাহস পেল না। আরিশান মৃধা ওনাকে মেরেই ফেলতেন, কিন্তু কমান্ডার ইরফাদ ওনাকে এসে জড়িয়ে ধরল। স্যার, শান্ত হন, উনি মরে যাবে, আইনের হাতে দিনে কে? আরিশান মৃধা হাঁপাতে হাঁপাতে ব্যাটটা ফেলে দিলেন। শরীর রাগে কাঁপছিল। তিনি ইরফাদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, এক্ষুনি লোকাল এসপিকে ফোন করো, এই মহিলাকে যেন জীবনের মতো জেলের ঘানি টানতে হয়। চাইল্ড অ্যাবিউজ, মার্ডার, অ্যাটেম্প্ট, যত রকমের কঠিন ধারা আছে সব দাও এর নামে, একে পুলিশে দাও। এরপর তিনি আর হেনা বেগমের দিকে তাকালেন না। মেঝের দিকে ফিরে অরিকে আলতো করে নিজের কোলে তুলে নিলেন। অরি তখন ব্যথার চোটে আধা অজ্ঞান অবস্থায় ওনার বুকের সাদা পাঞ্জাবিটা ছোট ছোট হাত দিয়ে খপ করে ধরে রেখেছে, যেন ও বুঝতে পেরেছে এই মানুষটাই এখন এই নিষ্ঠুর পৃথিবীতে তার একমাত্র আশ্রয়। আরিশান মৃধা অরিকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। বসার ঘরে তখনও গ্রামের মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর দেওয়ালের এক কোণে দেওয়াল ধরে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন অরির বড় চাচা আজাদ রহমান। তিনি নিজের স্ত্রীর এই পৈশাচিক রূপ জানতেন, কিন্তু আজ যা ঘটেছে তারপর তিনি লজ্জায়, অপমানে আর অনুশোচনায় আরিশান মৃধার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি বুঝলেন তার কাপুরুষতার কারণেই আজ তার প্রিয় ছোট ভাইয়ের একমাত্র মেয়েটার এই অবস্থা হয়েছে। আরিশান মৃধা আজাদ রহমানের সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ দিয়ে তখন আগুন ঝরছে। তিনি অত্যন্ত শীতল কিন্তু গম্ভীর গলায় বললেন, আজাদ সাহেব, আপনি আপনার ভাইকে দেওয়া কথা রাখতে পারেননি। এই কাপুরুষতার কোনো ক্ষমা নেই। আজ থেকে অরি আপনার কেউ না, ও আমার মেয়ে, ও আমার সাথে আমার বাড়িতে যাবে। আরিশান মৃধার মেয়ে পরিচয়ে আজাদ রহমান কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু এক হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়লেন। ওনার চোখের জল হয়তো আজ অরির কষ্টের চেয়েও বেশি ওনার নিজের ব্যর্থতার জন্য ঝরছিল। আরিশান মৃধা অরিকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলেন। বাইরে ওনার রাষ্ট্রীয় পতাকাবাহী দামি গাড়ি এবং পেছনে বডিগার্ডদের আরও কয়েকটি গাড়ি প্রস্তুত ছিল। তিনি অত্যন্ত সাবধানে অরিকে ওনার গাড়ির পেছনের সিটে শুয়ে দিলেন এবং অরির মাথাটা নিজের কোলের ওপর তুলে নিলেন। অরির মাথায় ওড়না দিয়ে অরির শরীরের ক্ষতগুলো আলতো করে ঢেকে দিলেন। গাড়ি ছাড়ো, হসপিটালে নিয়ে যাও সোজা, আরিশান মৃধা ড্রাইভারকে নির্দেশ দিলেন। গাড়ি স্টার্ট নিল। ধুলো উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িটা গ্রামের রাস্তা ছেড়ে হাইওয়ের দিকে এগিয়ে চলল। অরি কলের মধ্যে শুয়ে মাঝে মাঝে ব্যথায় শিউরে উঠছিল, আর আরিশান মৃধা পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, শাড়িমেই মেয়েকে স্ত্রীর মর্যাদা দিক বা না দিক, তিনি নিজে অরিকে মেয়ের পরিচয়ে বড় করবেন। অরির জীবনের সব অন্ধকার উনি বাবার স্নেহের আলো দিয়ে মুছে দেবেন। গাড়ির জানলা দিয়ে বাইরের সন্ধ্যার শেষে রাত নেমে আসছিল, আর সেই অন্ধকারের বুক চিরে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছুটে চলল এক নতুন জীবন আর এক নতুন লড়াইয়ের দিকে। কুয়াশামাখা মহাসড়ক চিরে ছুটে চলা কালো রঙের বিলাসবহুল প্রাডো গাড়ির গতি
মিটারের কাঁটা তখন 120 ছুঁই ছুঁই। স্টিয়ারিং হুইলে শারীমের ডান হাতের মুঠো শক্ত হয়ে বসছিল। ক্ষণে ক্ষণে প্রস্ফুরিত হচ্ছিল হাতের শিরাগুলো। দুই জোড়া চোখ সামনের অন্ধকারের দিকে নিবদ্ধ থাকলেও তার মনের ভেতরে ক্ষোভের আগুন তখন বাইরের হেডলাইটের তীব্রতাকেও হার মানিয়েছে। সদ্য সমাপ্ত হওয়া সেই তথাকথিত বিয়ে নামক প্রহসনটির প্রতিটি মুহূর্ত তার মস্তিষ্কের কোষে কোষে হাতুড়ির মতো আঘাত করছিল। মৃধা আবরার শারীম, বয়স 27, দীর্ঘ সুঠাম দেহ, ধারালো চোয়াল এবং চোখের মণিতে এক তীব্র গম্ভীর আভিজাত্য। 2 বছর আগে আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্সে উচ্চতর ডিগ্রি শেষ করে যখন সে দেশে ফেরে, তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। হয় বাবার বিশাল পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্য সামলানো, না হয় দেশের মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা। শারীম দুটোই বেছে নিয়েছে, তবে রাজনীতির প্রতি তার টানটা শৈশব থেকে মজ্জাগত। তার রক্তে মিশে আছে ক্ষমতা আর নিয়ন্ত্রণের খেলা। সামনে জাতীয় সংসদ নির্বাচন। শারীম জানে এই তরুণ বয়সেই সে যে সরাসরি কোনো ছোটোখাটো পৌরসভা বা কাউন্সিলর পদের তোয়াক্কা না করে সোজা নিজের চেনা নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য, এমপি পদের জন্য মনোনয়ন নিশ্চিত করেছে। তার পেছনে সিংহভাগ অবদান তার বাবা, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মিধার। ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে থাকা বাবার সেই প্রবল প্রতিপত্তি শারীমকে এক লাফে নির্বাচনী বৈতরণী পার হওয়ার রাজকীয় সুযোগ করে দিয়েছে। এলাকায় শারীমের জনপ্রিয়তা এবং তার আধুনিক শিক্ষাগত যোগ্যতার কারণে তার বিজয় প্রায় নিশ্চিত। কিন্তু শারীমের স্বপ্ন আর 5টা সাধারণ দুর্নীতিবাজ রাজনীতিকের মতো নয়। তার লক্ষ্য সুদূরপ্রসারী, অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। সে দেশের শিক্ষামন্ত্রী হতে চায়। আমেরিকার আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বৈশ্বিক জ্ঞান চর্চাকে খুব কাছ থেকে দেখা শারীম বিশ্বাস করে এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না ঘটালে কোনো উন্নয়নই টেকসই হবে না। তার প্রধান লক্ষ্য এমন এক যুগোপযোগী উচ্চমানের শিক্ষানীতি এবং অবকাঠামো তৈরি করা, যাতে দেশের মেধাবী তরুণদের উচ্চশিক্ষার বা কোনো ডিগ্রির মোহে আর কখনো হাজার হাজার মাইল দূরের কোনো পরদেশে পাড়ি জমাতে না হয়। ঘরের মেধাকে সে ঘরের ভেতরেই বিকশিত করতে চায়, আর এই স্বপ্ন পূরণের জন্য ক্ষমতা তার চাই চাই। সে জানে নির্বাচনে জয়লাভের পর সংসদে তার আসন পাকা হলে এবং তার বাবার রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ থাকলে তাকে ক্যাবিনেটে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তার বাবা আরিশান মিধা এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সততা, কঠোর প্রশাসনিক দক্ষতা এবং আপসহীন দেশপ্রেমের জন্য দল এবং সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। উনি নিজেও মনে প্রাণে বিশ্বাস করেন ওনার একমাত্র সন্তান শারীমও একদিন ওনার মতোই যোগ্য ও নীতিবান এক নেতা হয়ে দেশের হাল ধরবে। কিন্তু এই আদর্শবান বাবার একটি জেদি আজ শারীমের 27 বছরের নিস্তরঙ্গ জীবনটাকে লণ্ডভণ্ড করে দিল। বাবার সেই অমোঘ নির্মম শর্তটি শারীমের কানে এখনো বিষাক্ত তীরের মতো বিঁধছে। যদি তুমি ওই মেয়েটিকে বিয়ে না করো শারীম, তবে ভুলে যাও যে আমি আরিশান মিধা তোমার বাবা। এই নির্বাচনে তো দূর, আমার জীবনদশায় এ দেশের রাজনীতিতে তুমি আমার কোনো প্রকার সাহায্য, সমর্থন বা দোয়া পাবে না। নিজের যোগ্যতায় লড়তে চাইলে লড়ো, কিন্তু মনে রেখো আমার ছায়া ছাড়া তোমার এই তরুণ বয়সের স্বপ্ন আকরেই মরে যাবে। শারীম অবাধ্য হতে পারেনি ক্ষমতার লোভ নয়, বরং নিজের লালিত স্বপ্ন আর দেশের শিক্ষা ব্যবস্থার ভোল বদলে দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা ওর বুকে জ্বলছিল, তার জন্য সে বাবার এই অদ্ভুত, যুক্তিহীন এবং স্বৈরাচারী শর্তের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। কিন্তু মনে মনে সে ফেটে পড়েছিল। ওর কিছুতেই মাথায় খেলছিল না দেশের আইনের সর্বোচ্চ পর্যায়ে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল চেয়ার চালানো একজন মানুষ কিভাবে নিজের শিক্ষিত প্রাপ্তবয়স্ক ছেলেকে একটা কাঁচা বয়সের অস্পারা গায়ের মেয়ের সাথে এমন এক অসম বাল্যবিবাহে বাধ্য করতে পারলেন। মেয়েটার বয়স কতই বা হবে, শারীমের থেকে গুনে গুনে 14 বছরের ছোট। 13 বছরের একটা কচি পিচ্চি মেয়ে। বিয়ের পিঁড়িতে বসার সময় শারীম একবারের জন্য মেয়েটির মুখের দিকে তাকায়নি। ওর তীব্র আত্মসম্মান আর অহংকারও কেউ দিকে তাকাতে দেয়নি। তবে মেয়েটির শারীরিক অবয়ব আর বসার ধরন দেখে তার স্পষ্ট মনে হয়েছে সে অত্যন্ত ছোটোখাটো অবুঝ এক শিশু। 27 বছরের দীর্ঘ জীবনে শারীম কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ভিন্ন দেশ জীবন, সবখানে নারীদের থেকে সে এক নিরাপদ গম্ভীর দূরত্ব বজায় রেখে চলেছে। ওর কাছে ক্যারিয়ার, ক্ষমতা আর পলিটিক্সই ছিল ধ্যান-জ্ঞান। শারীমের মা আন্তারা মিধা ছিলেন দেশের অত্যন্ত একজন নামকরা এবং সফল কার্ডিয়াক সার্জন।
সারিম যখন কলেজে পড়তো তখনই দুর্ঘটনায় মারা যান। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় মায়ের প্রতি সারিমের ছিল অগাধ অন্ধ ভালোবাসা। মায়ের মৃত্যুর পর থেকেই বাবার সাথে সারিমের মানসিক দূরত্ব বাড়তে থাকে, যা আজকের এই ঘটনার পর এক চরম ও চূড়ান্ত রূপ নিল। বাবার এই জবরদস্তিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সারিম আজ কেবল সেই বিয়েবাড়ি থেকে চলে আসেনি, বরং সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো বাবার সেই বিলাসবহুল পৈতৃক ভিটাতে পা রাখবে না। বাবার সাথে তার সমস্ত সম্পর্ক, সমস্ত সুতো সে আজ নিজের হাতে ছিঁড়ে ফেলেছে। রাজশাহী শহরে তার মায়ের দেওয়া নিজের নামে রেখে যাওয়া একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আছে। সারিম এখন সোজা সেখানেই চলে যাচ্ছে। বাবার দেওয়া ক্ষমতা সে নির্বাচনে ব্যবহার করবে, কারণ ওটা ওর রাজনৈতিক অধিকার। কিন্তু বাবার ছায়াতলে থেকে সে আর নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেবে না। বাবার ছেলের মধ্যে এখন থেকে শুরু হলো এক নীরব দীর্ঘস্থায়ী যুদ্ধ। কনভয়ের গতি কমিয়ে গাড়িটা যখন একটা নির্জন নদীর পাশে এসে থামলো, সারিম গাড়ির দরজা খুলে বের হলো। সামনে থাকা বিশাল পদ্মা নদী। সারিম রাতে আধারে চাঁদের আলো পড়া নদীর পানিগুলোর দিকে কিছুক্ষণ নীরবতা পালন করে চেয়ে রইল। কিছুক্ষণ পর আসা উত্তাপ ঢেউগুলোর দিকে তাকিয়ে সারিম আনমনে হেসে ফেলল। তারা যখন বেশি মন খারাপ থাকে তখন সে এখানে চলে আসে নিজের মন ভালো করার জন্য। হাসপাতালে জরুরি বিভাগের সামনে থমথমে পরিবেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোটোকল ভেঙে ৩-৪টি কালো গাড়ি যখন এসে থামল, কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। আরিশান মৃধা নিজেই কোলে করে রক্তাক্ত লাল বেনারসি পরা অরিকে নিয়ে ইমার্জেন্সি রুমে ঢুকলেন। ওনার সাদা পাঞ্জাবিতে অরির তাজা রক্ত লেগে এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়েছে। হাসপাতালের সিনিয়র সার্জনরা মূর্তির পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে অরির চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তবে আরিশান মৃধা সেখানে বেশিক্ষণ সময় নষ্ট করতে চাইলেন না। অরির পিঠের ক্ষতগুলো পরিষ্কার করে প্রাথমিক ব্যান্ডেজ এবং পেইনকিলার ইঞ্জেকশন দেওয়ার পর যখন ডাক্তাররা জানালেন যে মেয়েটির শরীরের চামড়া মারাত্মকভাবে ফেটে গেছে, তবে কোনো অভ্যন্তরীণ অঙ্গ বা হাড় ভাঙেনি, তখন আরিশান মৃধা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি চাননি এই ঘটনা নিয়ে মিডিয়া বা বাইরের লোকজনের মধ্যে কোনো প্রকার গুঞ্জন তৈরি হোক। তাছাড়া হসপিটালের চেনা পরিবেশে অরির নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। তাই প্রাথমিক চিকিৎসা শেষ হতেই ডাক্তারদের কড়া নির্দেশনা এবং প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিয়ে আরিশান মৃধা অরিকে আবার নিজের গাড়িতে তুলে নিলেন। সোজা গাড়ি ছুটিয়ে দিলেন বাড়ির উদ্দেশ্যে। গুলশানের নির্মাণ বাংলো বাড়িটি মৃধা নিবাস। চারিদিকে উঁচু দেওয়াল, সিসিটিভি ক্যামেরা এবং স্পেশাল ব্রাঞ্চের কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই বাড়িটি যেন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক দুর্গ। গাড়ি এসে থামলো তখন রাত প্রায় নিঝুম। আরিশান মৃধা অত্যন্ত সাবধানে পরম মমতায় অরিকে কোল থেকে নামিয়ে ভেতরে দোতলা একটা সুপরিসর আলো বাতাসপূর্ণ গেস্ট রুমে নিয়ে এলেন। এই রুমটি উনি নিজেই পছন্দ করেছেন, যেখানে জানালা খুললেই বাহিরের বিশাল বাগান আর চন্দ্রমল্লিকার সুবাস পাওয়া যায়। সেবিকা অরিকে একটি আরামদায়ক সুতির পোশাক পরিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিল। কড়া ঘুমের ওষুধের প্রভাবে অরি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার কচি ফর্সা মুখটাতে এখনো ভয়ের ও ক্লান্তির কালচে ছোপ লেগে আছে। তবে এই নিরাপত্তা আশ্রয়ে এসে তার শ্বাস প্রশ্বাস এখন অনেকটাই স্বাভাবিক। আরিশান মৃধা অরির বিছানার পাশে একটা চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে বসলেন। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমস্ত ক্লান্তি যেন আজ এই ১৩ বছরের মেয়েটার সামনে এসে ভর করেছে। তিনি আলতো করে অরির কপালে হাত রাখলেন। মেয়েটার গায়ে মৃদু জ্বর। ওনার মনে পড়ে গেল কেন তিনি নিজের একমাত্র ছেলের জীবনে নিজের এত বড় রাজনৈতিক সুনামের বাজি ধরে এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্মৃতির পাতাগুলো ওনার মস্তিষ্কে একে একে খুলতে লাগলো। ঘটনাটি ঘটেছিল মাস ৬ আগে। অরিদের গ্রামের চেয়ারম্যান মানহার চৌধুরীর স্ত্রী আলিফা চৌধুরী মূলত আরিশান মিঠার দূর সম্পর্কে খালাতো বোন। ওনার একমাত্র মেয়ে জবার বিয়েতে ওনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাষ্ট্রীয় নানা ব্যস্ততার মাঝেও খালাতো বোনের দীর্ঘদিনের অনুরোধ ফেরাতে না পেরে উনি ওনার কড়া প্রোটোকল নিয়ে সেই প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন। বিয়েবাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে যখন উনি ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন, তখন গ্রামের কাঁচা রাস্তা ধরে ওনার গাড়িবহর ধীর গতিতে এগোচ্ছিল। হঠাৎ করে ওনার নজর পড়ে রাস্তার এক কোণে। উনি দেখতে পান ১৩-১৪ বছর বয়সী ৪-৫টা সমবয়সী মেয়ে মিলে একটা মেয়েকে ঘিরে ধরে তীব্র কটূক্তি করছে। আরিশান মৃধার স্বভাবসুলভ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জানালার কাছটা কিছুটা নামালেন। উনি দেখতে পেলেন ঘেরাও হয়ে থাকা মেয়েটি এক অপরূপ সুন্দরী কিশোরী। তার রূপ যেন ওই প্রত্যন্ত গ্রামের ধূলিবালিকেও ম্লান করে দিচ্ছিল। কিন্তু সেই রূপের বিপরীতে মেয়েটির চোখে মুখে ছিল এক গভীর বিষাদময় স্তব্ধতা।
আশেপাশের মেয়েগুলো অত্যন্ত চড়া গলায় বিষাক্ত ভঙ্গিতে মেয়েটাকে বলছিল, কিরে অরি, বাপ মা খাইয়া এখন চাচার ঘরে পিন্ডি গিলতাছোস, রূপ দেখায় তো খুব ডানা কাটানি পরিসাচ্ছস, কাজের বেলায় তো ঘরের ঝি, তোর মতো অলক্ষী মায়া এই গ্রামে আর একটাও নাই। আরিশান মিধার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। উনি দেখতে পেলেন এতগুলো মেয়ে ওই মেয়েটাকে ওভাবে তার মৃত বাবা মা নিয়ে খোঁটা দিচ্ছে, কটু কথা শোনাচ্ছে, অথচ মেয়েটার চোখে কোনো জল নেই, মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই। সে চরম এক নির্বিকারত্ব নিয়ে নিজের বুকের কাছে শক্ত করে ধরে রাখা নবম শ্রেণীর একটা বইয়ের পাতার দিকে তাকিয়ে রইল। এরপর অত্যন্ত ধীর পায়ে সেই মেয়েগুলোর পাশ কাটিয়ে বইটা পড়তে পড়তে নিজের বাড়ির দিকে রওনা দিল। তার সেই গম্ভীর অন্তর্মুখে আর শান্ত স্বভাব আরিশান মিধাকে এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছিল। ওনার মনে হয়েছিল এই মেয়েটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, এর ভেতর এক অদ্ভুত পাথর চাপা শক্তি আছে। বাড়ি ফিরেও আরিশান মিধার সেই মেয়েটির নিষ্পাপ কিন্তু বিষাদগ্রস্ত মুখটা ভুলতে পারেননি। তিনি ওনার ব্যক্তিগত উইং এবং লোকাল সোর্স মারফত মেয়েটির ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেন। যখন ওনার টেবিলে অরির পুরো জীবন বৃত্তান্ত এসে পৌঁছায়, তখন ওনার চোখ সজল হয়ে ওঠে। তিনি জানতে পারেন মেয়েটি অন্য কেউ নয়, দেশের জন্য শহীদ হওয়া সেনাবাহিনীর বীর মেজর দেলোয়ার রহমানের একমাত্র মেয়ে অরিয়া ইবনাত অদ্রিজা। উনি আরও জানতে পারেন যে অরির চাচি হেনা বেগম অত্যন্ত কুটিল এবং অহংকারী এক মহিলা, যে অরিকে ছোটবেলা থেকে পৈশাসিক নির্যাতন করে আসছে। ঘরের সব কঠিন কাজ করিয়ে নিয়ে তাকে দুমুঠো ঠিকমতো খেতেও দেয় না। অথচ এই চরম অবহেলার মাঝেও মেয়েটি ক্লাসের টপার এবং তার একমাত্র স্বপ্ন পড়াশুনো করে একজন ডাক্তার হওয়া, তার শহীদ বাবার শেষ ইচ্ছে পূরণ করা। উনি সেদিন এক দীর্ঘ সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনার নিজের ছেলে শারীম অত্যন্ত গম্ভীর, জেদি, অহংকারী এবং ক্ষমতার মোহে অন্ধ হতে চলা এক তরুণ। শারীমের জীবনে ক্যারিয়ার আর পলিটিক্স ছাড়া আর কোনো মানবিক অনুভূতি নেই। আরিশান মিধা অনুভব করেছিলেন শারীমের এই রুক্ষ ঔদ্ধত্যপূর্ণ জীবনটাকে যদি কেউ শান্ত স্নিগ্ধ মমতায় বদলে দিতে পারে, তবে সেই মেয়েটিই পারবে। অরির ভেতরে যে সহ্য ক্ষমতা, যে সততার মেধা, তা শারীমের জীবনে অহংকারকে ধুলোয় মিশিয়ে তাকে একজন প্রকৃত মানুষ হতে সাহায্য করবে। তাছাড়া একজন বীর শহীদের সন্তান এভাবে একটা পৈশাসিক পরিবেশে নষ্ট হয়ে যাবে, তা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে উনি মেনে নিতে পারছিলেন না। উনি অরিকে এক নিরাপদ, উচ্চ মর্যাদা সম্পন্ন ভবিষ্যৎ দিতে চেয়েছিলেন। তাই উনি নিজেই উদ্যোগ নিয়ে অরির চাচা চাচির সাথে গোপনে যোগাযোগ করেন। আরিশান মিধার মতো ক্ষমতাধর মানুষকে নিজেদের ভাঙা ঘরে দেখে আজাদ রহমান আর হেনা বেগমের তখন হাত পা কাঁপার অবস্থা। আরিশান মিধা কোনো ভনিতা না করে সরাসরি নিজের ছেলের জন্য অরির বিয়ের প্রস্তাব দেন। হেনা বেগম প্রথমে আকাশ থেকে বললেও আরিশান মিধা যখন ওনাদের সামনে একটা বেশ মোটা অঙ্কের টাকার চেক এবং আজাদ সাহেবের ব্যবসার জন্য বড় সুবিধার আশ্বাস দেন, তখন টাকার লোভে পড়ে হেনা বেগমের চোখ চকচক করে ওঠে। তারা সানন্দে বিয়েতে রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে আরিশান মিধা ওনাদের কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে এসেছিলেন, মনে রাখবেন আজ থেকে এই মেয়ে আমার ঘরের বউ। বিয়ের দিন পর্যন্ত অদ্রিজার গায়ে যেন একটা আঁচও না লাগে। তাকে দিয়ে কোনো ঘরের কাজ করানো তো দূর, কোনো লাঞ্ছনা করা যাবে না। যদি এর ব্যতিক্রম দেখি, তবে আরিশান মিধার চেনা রূপ আপনারা সহ্য করতে পারবেন না। টাকার লোভ আর স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার ভয়ে তারা তখন মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। কিন্তু আজ বিয়েবাড়িতে শারীমের সেই আকস্মিক ও কাণ্ডজ্ঞানহীন বিদায়ের পর হেনা বেগমের ভেতরে সেই পিশাচটা আবার জেগে উঠেছিল, যার চরম মূল্য দিতে হলো অবুঝ অরিকে। এরপর উনি আর বেশিক্ষণ ওই রুমে থাকলেন না। যাওয়ার আগে শুধু অরির মাথায় আরও একবার পিতৃত্ব হাত বুলিয়ে দিয়ে গেছেন। এরপর লাইট অফ করে উনি রুম থেকে বেরিয়ে আসেন আর একজন সার্ভেন্টকে বলে দেয় সারা রাত অরিকে দেখভাল করার জন্য। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে যেন তা হাজির করে দেয়।